আজকের ক্লাসে আমরা আলোচনা করব রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। ইংলিশের কয়েকটা ক্লাস তোমাদের দিয়েছে। আজকে আমরা জেনারেল নলেজের যে পার্টটা আছে পঞ্চায়েত পঞ্চায়েত এক্সামের জন্য, তো সেই যে জেনারেল নলেজের যে পার্টটা আছে সেখানে দেখবে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের মেনশন করে দেওয়া আছে সিলেবাসের জন্য, রুরাল ডেভেলপমেন্ট। যেহেতু তুমি পঞ্চায়েতের পরীক্ষা দেবে সেই জন্য কিন্তু রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন থাকবে, সেই জন্যই সিলেবাসে কিন্তু এটাকে মেনশন করা আছে, ইন্ডিকেট করা আছে। ঠিক আছে, তো এই যে রুরাল ডেভেলপমেন্ট এই চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ হয়ে থাকে, আজকে সেই এমসিকিউ গুলো আমরা আলোচনা করব শুধুমাত্র রুরাল ডেভেলপমেন্ট থেকে। ঠিক আছে, আজকে আমাদের জেনারেল নলেজের চ্যাপ্টার হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। এখান থেকে যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ হয়ে থাকে সেই সবগুলো আমরা আজকে আলোচনা করব, যাতে তোমাদের পরীক্ষার থেকে বা পরীক্ষাতে এখান থেকে কমন চলে আসে এই চ্যাপ্টার থেকে। অ্যাটলিস্ট আরও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা সেগুলো পরপর শুরু করব। আজকে আমরা আলোচনা করব রুরাল ডেভেলপমেন্ট। আর ইংলিশের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারো চ্যানেলে কিন্তু আপলোড করা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেবো রুরাল ডেভেলপমেন্টের উপরে ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন আছে, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে টেকসই উন্নয়ন বা যেটাকে আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কি, এটা দেখবে তোমরা অনেক সময় শুনে থাকো এই ধরনের কথা, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো এটার অ্যাকচুয়ালি বিষয়টি কি, সাস্টেইনেবল বা যেটাকে আমরা বলছি টেকসই উন্নয়ন হলো এমন একটা উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা তো পূরণ করবে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কোনো সম্পদ ও সুযোগ নষ্ট করবে না। এটাকেই বলা হয় যে টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বর্তমানে চাহিদা পূরণ করছে কিন্তু ভবিষ্যতের জন্য কোনো রকম ক্ষতি করবে না। তো এখানে কোনটাকে বোঝাচ্ছে, তাহলে দেখো এখানে অপশন এ আছে শুধুমাত্র বর্তমানের উন্নয়ন, না এটা হচ্ছে না, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন নষ্ট না করে উন্নয়ন, এটাই হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার ওয়ানের আনসার হবে অপশন বি, টেকসই উন্নয়ন বলতে বোঝায় ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন নষ্ট না করে উন্নয়ন। ক্লিয়ার, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে, স্বনির্ভর গোষ্ঠী অথবা যেটাকে আমরা বলি সেলফ হেল্প গ্রুপ এর প্রধান উদ্দেশ্য কি। সবটাই কিন্তু রুরাল ডেভেলপমেন্ট উপরে বেস করে কোশ্চেন হবে আজকে। ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট, কারণ আমাদের আমাদের আজকের চ্যাপ্টার এটাই, জেনারেল নলেজের চ্যাপ্টার হচ্ছে এটাই, রুরাল ডেভেলপমেন্ট। তো স্বনির্ভর গোষ্ঠীর যে সেলফ হেল্প গ্রুপ নামটা শুনেছো, এর প্রধান উদ্দেশ্য কি, রাজনৈতিক প্রচার নাকি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, কৃষি জমি ক্রয় নাকি বিদ্যালয় পরিচালনা। তো স্বনির্ভর গোষ্ঠীর এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ও ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ ছোট ছোট যেসব ব্যবসায়ী আসে তাদেরকে বিভিন্ন রকমভাবে ঋণ প্রদান করা, তাদেরকে সাহায্য করা, সেটাই হচ্ছে সেলফ হেল্প গ্রুপের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, ক্ষুদ্র সঞ্চয় ও ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা এটার মেন উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার থ্রি। থ্রি কি বলছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ MGNREGA অনুযায়ী বছরে কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়। বলো এটা কি হবে। এটা আমরা প্রায়ই শুনেছি যে এই যে গ্রামীণ অঞ্চলে বিশেষত এটা হয়ে থাকে যে 100 দিনের কাজ, কথাটা তোমরা শুনেছো। তো এখানে সেটাই বলছে, এখানে কি বলতে চাইছে যে এই যে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অনুযায়ী বছরে কত দিনের কর্মসংস্থান, এটা কিন্তু বছরের কথা বলেছে, বছরে কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়। তো এটা আনসার হবে অপশন সি, 100 দিনের জন্য। এখানে এটার ফুল ফর্মটা একটু জেনে রাখবে, MGNREGA এটার ফুল ফর্ম কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, মহাত্মা গান্ধী, আমি লিখে দিচ্ছি, গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল, আচ্ছা এটা ডেভেলপমেন্ট না, এটা এমপ্লয়মেন্ট হবে, ওই জন্য বলি মিলছে না কেন। ঠিক আছে, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট গ্যারান্টি, গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে এর কিন্তু ফুল ফর্ম। অনেক সময় এটা পরীক্ষাতে আসতে পারে, যেহেতু তুমি পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট।
তো এটা কবে কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল সালটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, 2005 সালে। সালটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, আর এটার আনসার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর উদ্দেশ্য কি? যে চারটি অপশন আছে কোনটা হবে সঠিক আনসার এখানে? এখানে আছে কৃষি ঋণ প্রদান, পাকা বাড়ি নির্মাণে সহায়তা করে, রাস্তাঘাট নির্মাণ, নাকি পানীয় জল সরবরাহ। এখানে বলেই দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, পিএম আবাস যোজনা। ঠিক আছে, পিএম এওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর প্রধান উদ্দেশ্য কি? না, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পাকা বাড়ি নির্মাণে সহায়তা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক আনসার। ঠিক আছে, এবং এখানে একটা কথা একটুখানি মনে রাখতে হবে, এই যে পিএমএওয়াইজি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা কিন্তু পূর্বের ইন্দিরা আবাস যোজনা অর্থাৎ IAY, পূর্বের ইন্দিরা আবাস যোজনা এর কিন্তু একটা নতুন সংস্করণ। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আগেও প্রচলিত ছিল, যার নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, সেটার নতুন সংস্করণ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এটা একটু মাথায় রাখতে হবে। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমরা টোটাল 40টা প্রশ্ন আজকে আলোচনা করব তোমাদের এই যে রুরাল ডেভেলপমেন্টের উপর থেকে, যেটা তোমাদের পঞ্চায়েত এক্সামে কিন্তু অনেকটা হেল্প হবে, কারণ একটা আলাদা চ্যাপ্টার কিন্তু এটাই, রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রাম সভা কার সমন্বয়ে গঠিত হয়? সহজ সহজ দেখো প্রশ্ন আছে, তুমি আনসার অপশনগুলো পড়লে আনসার করতে পারবে। শুধুমাত্র পঞ্চায়েত সদস্য, নাকি গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার, সরকারি কর্মচারী, শুধুমাত্র শিক্ষক? তো গ্রাম সভা কাদের নিয়ে গঠন করা হয়? গ্রাম সভা গ্রামের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ভোটারদেরকে নিয়ে তৈরি হয় গ্রাম সভা। সুতরাং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এবং আচ্ছা, এই গ্রাম সভা নিয়ে আরো প্রশ্ন আছে, আমি সেখানে আলোচনা করবো। একটা এখানে তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিতে চাইছিলাম, বাট সেখানে আমি আলোচনা করবো আরো ভালোভাবে। ঠিক আছে, তো এটার আনসার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? খুবই খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র সর্বনিম্ন স্তর নয়, এখানে তিনটে স্তর সম্পর্কে আমরা জানি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তো এই তিনটে স্তর সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, বিশেষ করে এই এক্সামের জন্য। তাছাড়া অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, জিকে পার্টের মধ্যে। তো এখানে হচ্ছে পঞ্চায়েত পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, নাকি ব্লক অফিস। প্রথমে আসে গ্রাম পঞ্চায়েত, সেকেন্ডে আসে পঞ্চায়েত সমিতি, থার্ডে আসে ত্রিস্তরীয়, যেহেতু থার্ডে আসে জেলা পরিষদ, জেলা পরিষদ। ঠিক আছে, জেলা পরিষদ। তো এটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তো এখানে বলেছে সর্বনিম্ন স্তর কোনটা? তো আমি সাজিয়েছি এইভাবে, বাট মানে সব থেকে এখানে সর্বনিম্ন মানতে মানে যেটা অ্যাকচুয়ালি লোয়েস্ট, মানে যেটার কাজ কম অ্যাকচুয়ালি, সেই হিসাবেই বলতে গেলে, বা আমি এটাকে এইভাবে সাজাতে পারতাম, প্রথমে মনে করো এটাকে 1 করি, এটাকে 2, এটাকে 3 করি, তাহলে বেটার হবে। তো সর্বনিম্ন যদি বলে সেটা হবে কিন্তু গ্রাম পঞ্চায়েত। অপশন বিতে যেটা আছে, এই সরি অপশন সিতে আছে, দেখো গ্রাম পঞ্চায়েত হবে কিন্তু এখানে সঠিক আনসার। ঠিক আছে, এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মানে প্রসঙ্গটা কে আনেন, বা কে এই যে এই ধারণাটা দিয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা প্রশ্ন অলরেডি আছে, আমরা আজকে আলোচনা করব সেখানে। ঠিক আছে, তো এখানে হবে অপশন সি। আর যদি বলে মধ্যবর্তী কোনটা, তাহলে হবে কিন্তু পঞ্চায়েত সমিতি, আর সব থেকে উপরে হচ্ছে জেলা পরিষদ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাংবিধানিক মর্যাদা পায় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই। এই প্রশ্নটা অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষাতে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা সাংবিধানিক মর্যাদা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পায়? আরও একটা প্রশ্ন হয় কত সালে, কততম সংবিধানী সংশোধন, আর একটা হয় কত সালে। ঠিক আছে, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে। তো আমি দুটোই বলে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে যে সালটা সালটা খুবই ইম্পর্টেন্ট, 1992, 1992 সালে
যে পঞ্চায়েত 1992 সালে যে সংবিধান সংশোধন হয়েছিল, অর্থাৎ 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনী, ঠিক আছে? ৭৩তম সংবিধান সংশোধনীতে এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটাকে সাংবিধানিক মর্যাদা কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে এটা 1992 সালটা হচ্ছে 1992 কততম সংবিধান সংশোধনী? ৭৩তম সংবিধান সংশোধনী। সুতরাং এখানে আনসার হয়ে যাবে অপশন সি, ৭৩তম। আর এই যে 1992 সালের ডেটটা হচ্ছে, এক্সাক্ট ডেটটা হচ্ছে 24 এপ্রিল। 24 এপ্রিল 1992 সালে কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে? তো এই জন্য কিন্তু একটা প্রশ্ন এখান থেকে, আরো একটা প্রশ্ন হয় যে কোন দিনে পঞ্চায়েতি রাজ দিবস, ঠিক আছে? কোন দিনে পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ডে পালিত হয় কোন কোন দিনে? ন্যাশনাল পঞ্চায়েতি পঞ্চায়েতি রাজ ডে কবে পালন করা হয়? 24 এপ্রিল। এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? 24 এপ্রিল 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। সুতরাং এই 24 এপ্রিলে পঞ্চায়েতি রাজ ডে পালন করা হয়। ওকে? আর এখান থেকে আর এই ৭৪তম, এটাও ইম্পর্টেন্ট। এটা আমি বললাম 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনী। এই 1992 সালে আরেকটা হয় ৭৪তম সংবিধান সংশোধনী। সেখানে কোনটাকে ইনক্লুড করা হয়? সেখানে কিন্তু পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, এটাকে কিন্তু অ্যাড করা হয়। PALITY, মিউনিসিপ্যালিটি। 1992 সালটা একই, 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনীতে গ্রাম পঞ্চায়েত রাজ এবং ৭৪তম সংবিধান সংশোধনীতে মিউনিসিপ্যালিটি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ? নেক্সট হচ্ছে গ্রামীণ উন্নয়নের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত ক্ষেত্র কোনটি? কৃষি, পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, নাকি উপরের সব কটি? কোনটা হবে? তো এখানে অ্যাকচুয়ালি এগুলো সবটাই হবে সঠিক আনসার, অর্থাৎ অপশন ডি তে যেটা আছে সেটাই হবে সঠিক আনসার। এই কৃষি, পশুপালন, ক্ষুদ্র কুটির শিল্প, এগুলোকে সবগুলোই হবে, এবং এইগুলোকে সব একত্রে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এটাকে কিন্তু বলা হয়। তো এখানে অপশন ডি হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 9। 9 কি বলছে দেখো, বলছে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের অন্যতম প্রধান উপায় কি? কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব বৃদ্ধি, কর বৃদ্ধি এবং আমদানি বৃদ্ধি। অপশন দেখেই বোঝা যাচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের আয় বাড়ায়, ফলে দারিদ্র্য কমে এবং কি না জীবনমান উন্নত হয়, ঠিক আছে? আর এই যে MGNREGA, যেটার ফুল ফর্ম আমরা আগেই দেখেছি, এর কিন্তু প্রধান লক্ষ্যই হলো গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি করা। ক্লিয়ার? তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 9। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে গ্রামীণ উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? মানব সম্পদ, গ্রামীণ উন্নয়নের কথা বলছে। মানব সম্পদ, স্বর্ণ, রূপো, নাকি পেট্রোল? বলো। তো এখানে গ্রামীণ উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটা হবে? দেখো, প্রথমে বলে রাখি, এই যে দক্ষ, শিক্ষিত, সুস্থ মানুষই কিন্তু একটা গ্রামের প্রকৃত সম্পদ। দক্ষ, সুস্থ, স্বাভাবিক মানুষ, শিক্ষিত মানুষ, এরাই কিন্তু গ্রামের একটা গুরুত্বপূর্ণ সম্পদ, কারণ এদের দ্বারাই কিন্তু গ্রামের উন্নয়ন সাধ্য, ঠিক আছে? বা উন্নয়ন হতে পারে। তো এখানে কিন্তু সেই মানব সম্পদ হবে সঠিক আনসার। অপশন এ হবে সঠিক আনসার। গ্রাম উন্নয়নের জন্য অনেকে হয়তো সোনা রূপা করতে পারে, বাট না, এখানে কিন্তু মানব সম্পদ হবে গ্রামীণ উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। অপশন এ হবে কিন্তু সঠিক আনসার, ঠিক আছে? কারণ একটা কথা আছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি HRD, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানেই কিন্তু সেটা অ্যাকচুয়ালি, এই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কি বলে? দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি, এটাই হচ্ছে। তো এখানে মানব সম্পদ হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 11। পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? আমরা আহ প্রথমে পেয়েছিলাম তিনটে, এখানে আমরা পেয়েছিলাম, একটা ছিল জেলা পরিষদ, একটা ছিল
পঞ্চায়েত যেটা এখানে আছে পঞ্চায়েত সমিতি, আর একটা ছিল গ্রাম পঞ্চায়েত। তো এটা কোনটা কোন স্তরে কাজ করে এটাও একটু জেনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তো প্রথমে যদি বলি আমি জেলা পরিষদ, অবশ্যই এটা বুঝতেই পারছো জেলা লেভেলে কাজ করে। পঞ্চায়েত সমিতি এটা ব্লক ব্লক স্তরে কাজ করে, ব্লক লেভেলে। আর গ্রাম পঞ্চায়েত গ্রাম লেভেলে কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে কোনটা পঞ্চায়েত সমিতি, তাহলে ব্লক হবে সঠিক আনসার, অপশন বি। ক্লিয়ার? নেক্সট 12, 40টা প্রশ্ন আছে কিন্তু আমাদের, হ্যাঁ, আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জেলা পরিষদ কোন স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান? এক্ষুনি বললাম জেলা পরিষদ তৃতীয় হবে জেলা পরিষদ। ঠিক আছে, তৃতীয়। আমি যদি নাম্বারিং করি অর্থাৎ প্রথম হিসাবে, দ্বিতীয় হিসাবে, তৃতীয় হিসাবে, প্রথমটা ছিল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তো তৃতীয় স্তরের হবে কিন্তু, ঠিক আছে, অপশন সি হবে সঠিক আনসার। জেলা পরিষদ কোন স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান? তৃতীয় স্তরের। আর প্রথমে যে কোশ্চেন একটা পেয়েছিলাম না, আমি সেখানে এরকম 1 2 3 করে আবার উল্টে দিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি সেই মানে আহ, মান, ঠিক আছে, তিনটের যে মানে কোনটা কতটা সম্মান সেই দিক থেকে, বা কোনটার কতটা এরিয়া সেই দিক থেকে কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু উপরে একটা কেটে 3 করে দিয়েছিলাম। বাট নাম্বারিং কিন্তু এইভাবেই হবে, প্রথমটা গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, এবং তারপরে হচ্ছে জেলা পরিষদ। তাই এখানে অপশন সি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে গ্রামীণ প্রকল্প সংস্থান। গ্রামীণ কোন প্রকল্পটা গ্রামীণ সংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত? গ্রামীণ কর্মসংস্থানের কথা যখনই আসবে, MGNREGA, যার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ঠিক আছে, যেটা 2005 সাল, মনে রাখতে হবে। তো এটা কিন্তু গ্রামীণ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, অপশন এ হবে সঠিক আনসার। আর এই যে PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটা ঘর বাড়ি, পাকা বাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত আমরা পেয়েছিলাম। আর এটা কিন্তু এই যে PMGSY, ঠিক আছে, এটা রাস্তার সঙ্গে যুক্ত, রাস্তা, এই প্রকল্পটা রাস্তার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 14, গ্রামীণ উন্নয়নে নারীর ক্ষমতায়নের অন্যতম কার্যকরী মাধ্যম কি? স্বনির্ভর গোষ্ঠী, আমদানি রপ্তানি এবং শিল্পাঞ্চল। স্বনির্ভর গোষ্ঠী বা যেটাকে আমরা বলছি সেলফ হেল্প গ্রুপ, এই SHG এর মানে হচ্ছে সেলফ সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে, সেলফ হেল্প গ্রুপ। তো এখানে গ্রামীণ উন্নয়নে নারীর ক্ষমতায়নের অন্যতম প্রধান কার্যকর মাধ্যম হচ্ছে অবশ্যই সেলফ হেল্প গ্রুপ, অপশন এ। এখানে অ্যাকচুয়ালি এই সেলফ হেল্প গ্রুপ কি করে? নারীদের সঞ্চয়, ঋণ গ্রহণ, ক্ষুদ্র ব্যবসা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ক্লিয়ার? সেজন্য অপশন এ হবে সঠিক আনসার। গ্রামীণ উন্নয়নের অন্যতম প্রধান ভাষা কি? গ্রামের উন্নয়নের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা, কি? দারিদ্র, শিক্ষা, স্বাস্থ্য নাকি যোগাযোগ? অবশ্যই দারিদ্র, তাই তো? কারণ দারিদ্র্যের কারণে সেই যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, তাই দারিদ্র দূরীকরণ গ্রামীণ উন্নয়নের অন্যতম প্রধান লক্ষ্য। ওকে, তো দারিদ্র দূরীকরণ অন্যতম গ্রামীণ উন্নয়নের প্রধান লক্ষ্য, সেজন্য এখানে অপশন এ হবে সঠিক আনসার, যেটা হচ্ছে দারিদ্র। 16, কৃষির পাশাপাশি কোন কার্যক্রম গ্রামীণ আয় বৃদ্ধি করে? কৃষির পাশাপাশি কোন কার্যক্রম গ্রামীণ আয় বৃদ্ধি করে? পশুপালন, মৎস্য চাষ, মৌমাছি পালন নাকি সবকটি? তো এখানেও কিন্তু অপশন হবে সবকটি, অপশন ডি, কারণ এরা প্রত্যেকটা কিন্তু গ্রামীণ আয় বৃদ্ধির সঙ্গে যুক্ত। ঠিক আছে, পশুপালন সবগুলো এখানে কিন্তু গ্রামের মানুষের জীবিকা এক একজনের, তো এখানে সবগুলোই হবে সঠিক আনসার, অপশন ডি। এবং এদেরকে সবকটাকে একসঙ্গে কি বলে জানো? অ্যালায়েড এগ্রিকালচার অ্যাক্টিভিটিস, যদিও এটা মনে রাখার দরকার নেই। নেক্সট
নেক্সট হচ্ছে 17 গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট কোন স্তরের সরকার পরিচালনা করে? অবশ্যই মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট কে কোন সরকার পরিচালনা করে? রাজ্য সরকার নয়, জেলা পরিষদও নয়, গ্রামের নয়, এটা হচ্ছে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট 18 গ্রাম গ্রাম সভার কে আহ্বান করেন? বিডিও, জেলা শাসক বা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নাকি গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাকি মুখ্যমন্ত্রী? তোমরা তো পঞ্চায়েত যে ওয়েব সিরিজটা আছে দেখেছো, ঠিক আছে? তো এখানে হচ্ছে গ্রাম সভা কে আহ্বান করে? গ্রাম সভা আহ্বান করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? আমরা দেখেছি যে গ্রামের প্রত্যেকটা বয়স্ক ভোটারদের নিয়ে কিন্তু গ্রাম সভা তৈরি হয়। আর এই গ্রাম সভা আহ্বান কে জানান? সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান, অর্থাৎ যে পঞ্চায়েত প্রধান হবেন তিনি কিন্তু আহ্বান জানাবেন। ঠিক আছে? গ্রামীণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক কোনটি? মানদণ্ড বা সূচক কোনটি? সাক্ষরতার হার, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, উপরের সবকটি। কোনটা হবে সঠিক অ্যান্সার? এই ক্ষেত্রেও গ্রামীণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে সাক্ষরতা, একটা অন্যতম সূচক, স্বাস্থ্যসেবাও একটা উন্নয়নের সূচক, কর্মসংস্থান অবশ্যই উন্নয়নের সূচক। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 19। ঠিক আছে? লিটারেসি প্লাস হেলথ সমান সমান এমপ্লয়মেন্ট, লিটারেসি প্লাস হেলথ প্লাস এমপ্লয়মেন্ট সমান সমান আমরা বলতে পারি রুরাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে দুগ্ধ উৎপাদনের বৃদ্ধি কোন ধরনের গ্রামীণ উন্নয়নের অন্তর্ভুক্ত? পশুপালন উন্নয়ন, শিল্প উন্নয়ন, নগর উন্নয়ন নাকি পরিবহন উন্নয়ন? দুগ্ধ প্রতিপালন কোনটার সঙ্গে যুক্ত? এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে, সেখানে হচ্ছে অপারেশন ফ্লাড। এই অপারেশন ফ্লাড কথাটি কিসের সঙ্গে যুক্ত? এরকম পরীক্ষাতে প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষাতে। তো এটা কিন্তু এই অপারেশন ফ্লাড এটা কিন্তু হোয়াইট রেভলিউশনের সঙ্গে যুক্ত। হোয়াইট রেভলিউশন বা এই হোয়াইট রেভলিউশন। আরেকটা প্রশ্ন হয় হোয়াইট রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? এই হোয়াইট রেভলিউশন দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। ঠিক আছে? দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত হোয়াইট রেভলিউশন, এবং এই হোয়াইট রেভলিউশনের ক্ষেত্রে একটা টার্ম একটা বিভিন্ন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে অপারেশন ফ্লাড। এটা কিসের সঙ্গে যুক্ত? তো এটাও হবে কিন্তু দুগ্ধ উৎপাদন বা হোয়াইট রেভলিউশনের সঙ্গে যুক্ত। এটা মনে রাখতে হবে। এবং এই যে হোয়াইট রেভলিউশন বা এটা মোটামুটি বা এই যে অপারেশন ফ্লাড এটা মোটামুটি কোন সালে হয়েছিল? 1970। এই সালটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যে হোয়াইট রেভলিউশন অর্থাৎ শ্বেত বিপ্লব, বাংলাকে আমরা যেটাতে বলি শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তখন কিন্তু আমরা আনসার করব ভার্গিস কুরেন। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে? তো এখানে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি কোন ধরনের গ্রামীণ উন্নয়ন? দুগ্ধ উৎপাদন অবশ্যই পশুপালনের সঙ্গে যুক্ত, অপশন এ। আর এই যে অপারেশন ফ্লাড, হোয়াইট রেভলিউশন এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 21 গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রধান ভূমিকা কি? কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব বৃদ্ধি, কৃষি কমানো, দারিদ্র বৃদ্ধি? মোটেও নয়। তো অপশন এ হবে সঠিক আনসার। গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রধান ভূমিকা কি? নাকি কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি করা। এখানে এই যে গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প বলতে আমরা বলতে পারি হস্তশিল্প, তাঁত শিল্প, ঠিক আছে? এই যে বাঁশ শিল্প, এইগুলোই কথা বলছে। তো এদের উদ্দেশ্যই হচ্ছে কর্মসংস্থানকে বৃদ্ধি করা। পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি কি? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীকরণ, সামরিক শাসন নাকি বিচার বিভাগ? তো পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি আমরা কোনটাকে ধরবো? দেখো অ্যাকচুয়ালি এখানে বলছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, অর্থাৎ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝানো হচ্ছে? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হচ্ছে মানে হচ্ছে সেই স্থানীয়, অর্থাৎ সেই গ্রাম বা সেই স্থানীয় মানুষ নিজেদের এলাকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে পারে, তারপরে তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে,
তো এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মূল ধারণা। অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে স্থানীয় মানুষ নিজের এলাকার উন্নয়নে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। এটাই হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মূল ধারণা। তো এখানে পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, অর্থাৎ অপশন এ হবে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন বলছিলাম না যে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কে করেন এটা কিন্তু জেনে রাখতে হবে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি এরকম হয় যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কে করেন, সেটা হবে বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে? বলবন্ত রায় মেহতা কমিটি, মেহতা কমিটি। এটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেন। আর একটা হয় অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি তিনি দ্বিস্তরীয় দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন। কিন্তু এই যে অশোক মেহতা কমিটির দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এটা একরকম ফেল হয়েছিল। আর এই যে বলবন্ত রায় মেহতা কমিটি তিনি কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন, এবং এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে? এবং এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এটা মোটামুটি সালটা একটু জেনে রাখতে হবে। 1957, 1957-এ কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন। 23 বলছে ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ কোন অংশে, অর্থাৎ কোন পার্ট। আর একটা হয় আর্টিকেল বা অনুচ্ছেদ বাংলাতে বলা হয়। ঠিক আছে? একই জিনিস। তো যদি আর্টিকেল বলে আর যদি অনুচ্ছেদ পার্ট বলে, তাহলে কি করব আমরা আনসারটা এখানে? কোনটার কথা বলছে? পঞ্চায়েত সম্পর্কিত আছে পার্ট 8-এ নাকি 9-এ, 10 নাকি 11-এ? তো পঞ্চায়েত আছে পার্ট 9-এ। ঠিক আছে? পার্ট 9-এ। আর এখানে আরো একটু মনে রাখতে হবে, পার্ট 9-এ এখানে আছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে? তাহলে পার্ট 9-এ আছে পঞ্চায়েত, পার্ট 9-এতে আছে মিউনিসিপ্যালিটি। এটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আর যদি এখানে অনুচ্ছেদের কথা বলে, অনুচ্ছেদ যদি এখানে বলে, তাহলে সেটা হবে 243। নেক্সট নেক্সট হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশমূলক নীতি উল্লেখ রয়েছে? নির্দেশাত্মক নীতির মধ্যে কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের উল্লেখ রয়েছে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে? দেখো, এখানে বলছে ভালো করে বুঝতে হবে সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশমূলক নীতি, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিপিএসপি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে? প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর হচ্ছে আর্টিকেল কত? এই ডিপিএসপিটা কত থেকে কত আর্টিকেলের মধ্যে পড়ে? এটা হচ্ছে 36 থেকে 51, এবং পার্ট 4-এ পড়ে। ঠিক আছে? পার্ট 4-এ পড়ে এবং আর্টিকেল হচ্ছে 36 থেকে 51। তো এই 36 থেকে 51-এর
কোন আর্টিকেলের মধ্যে এই যে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, এখানে এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলেছে, ঠিক আছে? তো অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 40 এবং অনুচ্ছেদ 48, 51 এখানে সঠিক আনসার হবে, যেহেতু বলেছে আমাদের নির্দেশাত্মক নীতির মধ্যেই থাকতে হবে, কারণ 36 থেকে 51-র মধ্যেই থাকতে হবে। তো এটা আনসার হবে অপশান বি, অনুচ্ছেদ 40 বা আর্টিকেল 40-তে কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। এবং এই ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কিন্তু এর আন্ডারেই আসে। এবং ডিপিএসপির যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে আর্টিকেল কত, তাহলে কিন্তু সেটা হবে 36 থেকে 51। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। ক্লিয়ার? তো এটার আনসার হবে অপশান বি, যেহেতু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলেছে, অনুচ্ছেদ 40 বা আর্টিকেল 40। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কবে চালু হয়? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কবে চালু হয়? 1962, 1978, 1985 নাকি 1993? দেখো, প্রথমে যদি বলা হয় যে ভারতবর্ষে প্রথম কবে এবং কোথায় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, প্রথম এবং প্রথম প্রথম কবে এবং কোথায়, কবে এবং কোথায় যদি বলে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, ভারতবর্ষে প্রথম কবে এবং কোথায় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, তো কবে যদি বলে এটা সালটা হবে 1959। কোথায় যদি বলে সেটা হবে রাজস্থানের নাগর নাগর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে কিন্তু 1959 সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে যে পঞ্চায়েত পশ্চিমবঙ্গে ত্রিস্তরী, যেহেতু পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে ভারতবর্ষে, এটা হচ্ছে ভারতবর্ষে। ওকে, ভারতবর্ষে প্রথম কবে কোথায় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, সেটা হচ্ছে 1959, রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট। কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের কথা বলেছে এবং বলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়। আমরা একটুখানি আগে দেখলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে? বলবন্ত রায় মেহতা কমিটি, মেহতা কমিটি কত সালে বলেছিলাম? সালটা ছিল 1957, অর্থাৎ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ঠিক 100 বছর পরে, কারণ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 আমরা জানি। তার কিন্তু 100 বছর পরে এই বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল 1957। কিন্তু এখানে পশ্চিমবঙ্গ মানে এই সালে তিনি প্রস্তাব বা সুপারিশ দিয়েছিলেন, কিন্তু এখানে বলেছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কবে চালু হয়। যদি প্রথম কবে চালু হয় বলে, তাহলে আনসারটা হবে 1978, অর্থাৎ 1978 সালে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। 25-এর আনসার বি। নেক্সট 26, 26 কি বলছে? 26 বলছে গ্রাম সভা ও গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রধান পার্থক্যটা কি? গ্রাম সভা আর গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম সভা গ্রাম পঞ্চায়েত আমরা আগেই বলেছি, অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েত হচ্ছে যেটাকে আমরা বলি জেনারেল বডি, গ্রাম গ্রাম সভাটা হচ্ছে জেনারেল বডি, আর গ্রাম পঞ্চায়েত হচ্ছে এক্সিকিউটিভ বডি। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রাম সভায় গ্রামের সব প্রাপ্ত বয়স্ক ভোটাররা সদস্য হন, মানে গ্রাম সভার সদস্য গ্রামের সমস্ত প্রাপ্ত বয়স্ক ভোটাররা। কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই কিন্তু গঠিত হয় গ্রাম পঞ্চায়েত। সেজন্য আমি বললাম যে গ্রাম সভা একটা জেনারেল বডি, গ্রাম পঞ্চায়েত একটা এক্সিকিউটিভ বডি। তাহলে এখানে অপশন বিতে দেখো আছে, বলছে গ্রাম সভা হলো সকল গ্রামের ভোটারদের সমাবেশ, আর গ্রাম পঞ্চায়েত হলো নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠান। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট আনসার 26 নম্বরের জন্য। নেক্সট হচ্ছে 27, কি বলছে? 11তম তপশিল অর্থাৎ 11th শিডিউলে মোট কয়টি বিষয় পঞ্চায়েতের জন্য নির্ধারিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট। 11th শিডিউল, 10th শিডিউল, ঠিক আছে? এই যে 10th শিডিউল, 11th শিডিউল, 12 শিডিউল, 12টা শিডিউল আছে আমরা জানি বর্তমানে, কিন্তু আমাদের যখন সংবিধান কার্যকরী হয় তখন কিন্তু 12টা ছিল না, তখন ছিল কটা? 8টা ছিল খুব সম্ভবত। সেটা পরে বেড়ে বেড়ে 12টা হয়েছে। তো এই যে 11th শিডিউলের আমাদের কথা বলছে, এখানে 11th শিডিউলে তপশিলে বা 11th তপশিলে মোট কয়টি বিষয় পঞ্চায়েতের জন্য নির্ধারিত হয়েছে? 18, 22, 29 নাকি
32টা। প্রথম বলে রাখি এই যে শিডিউলগুলো অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এই ১ম শিডিউল কিসের সঙ্গে যুক্ত? না দল ত্যাগ বিরোধী আইন। বিরোধী আইন অর্থাৎ যেটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। 11th শিডিউল হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত এখানে বলেই দিয়েছে 11th শিডিউল যেহেতু পঞ্চায়েতের বিষয় বলেই দিয়েছে। আর 10th শিডিউল হচ্ছে পৌর ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষাতে আসে ওইজন্য আমি কিন্তু বলে দিচ্ছি। আর এদের আগে 9 শিডিউল আছে, 8 শিডিউল আছে সেগুলো এখন দরকার নেই। ওটা আলাদা কোনো ক্লাসে আলোচনা হবে। তো এখানে বলছে 11তম তফসিলে মোট কয়টি বিষয় পঞ্চায়েতের জন্য নির্ধারিত হয়েছে? আনসার হচ্ছে 29 টি অপশন সি। এদের মধ্যে যেমন কোন বিষয়গুলি? এই যে কৃষি, সেচ, তারপরে আমরা বলতে পারি পশুপালন, গ্রামীণ স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এইগুলি সবই কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। তো টোটাল 29 টা বিষয় কিন্তু এর মধ্যে আছে। অপশন সি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 28 পঞ্চায়েতের কার্যকাল সাধারণত কত বছর? সকলেই জানে ৫ বছর। ৫ বছর অন্তর কিন্তু নির্বাচন হয়ে থাকে এবং কি হয় যে পঞ্চায়েতের কার্যকাল কিন্তু ৫ বছর এবং মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু নতুন নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে আমাদের সংবিধানে। ঠিক আছে? নেক্সট পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কোন সংস্থা পালন করে থাকে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাকি রাজ্য নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নাকি জেলা শাসক, জেলা পঞ্চায়েত সমিতি? তো যেহেতু পঞ্চায়েত নির্বাচনের কথা বলছে, পঞ্চায়েত নির্বাচন কে করে থাকে? রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ স্টেট ইলেকশন কমিটি তারা কিন্তু পরিচালনা করে থাকে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন 30 পঞ্চায়েতের আর্থিক অবস্থার পর্যালোচনার জন্য কোন কমিশন গঠিত হয়? কোয়েশ্চেন নাম্বার 30 খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো ফাইন্যান্স কমিশন নাকি স্টেট ফাইন্যান্স কমিশন, প্ল্যানিং কমিশন নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? পঞ্চায়েত আর্থিক অবস্থার পর্যালোচনার জন্য কোন কমিশন? প্রত্যেক স্টেটে, এখানে একটু বলে রাখি, প্রত্যেক স্টেটে প্রতি ৫ বছর অন্তর, ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যে প্রতি ৫ বছর অন্তর স্টেট ফাইন্যান্স কমিশন একটা মানে গঠন করে যা মানে স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করা হয় প্রত্যেক ৫ বছর অন্তর এবং এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে পঞ্চায়েত ও পৌরসভার আর্থিক বন্টন সম্পর্কে সুপারিশ করা। তো প্রতি বছর এই স্টেট ফাইন্যান্স কমিশন এখানে আমাদের কোয়েশ্চেনটা আছে পঞ্চায়েতের আর্থিক অবস্থার পর্যালোচনা কোন কমিশন গঠিত হয়? আনসার হবে স্টেট ফাইন্যান্স কমিশন এবং এই স্টেট ফাইন্যান্স কমিশন প্রতি ৫ বছর অন্তর গঠিত হয় এবং এই স্টেট ফাইন্যান্স কমিশন শুধুমাত্র পঞ্চায়েতের আর্থিক অবস্থার পর্যালোচনা করে তাই না, এটা পঞ্চায়েতের পাশাপাশি পৌরসভারও কিন্তু আর্থিক বন্টন নিয়ে আলোচনা করে। ঠিক আছে? তো অপশন বি হবে এটার সঠিক আনসার। নেক্সট হচ্ছে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? নামের মধ্যেই আনসার আছে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? অর্থাৎ পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট মানে যেখানে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অর্থাৎ সকলে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। সেটা তাহলে এটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত না জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন? অবশ্যই পার্টিসিপেটরি বলেই দিচ্ছে তো জনগণের অংশগ্রহণের মাধ্যমেই উন্নয়ন হবে সঠিক আনসার। অপশন বি বিদেশি বিনিয়োগ নয়, শিল্পায়নও নয়। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় বা যেটাকে আমরা বলি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাই? তো ইনক্লুসিভ কথাটি আমরা শুনেছি বা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ যেখানে মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের উদ্দেশ্য হলোই এখানে একটা কথা আছে যেটাকে বলা হয় লিভ নো ওয়ান বিহাইন্ড। লিভ নো ওয়ান বিহাইন্ড অর্থাৎ কাউকে পিছনে ছেড়ো না। অর্থাৎ এটার মানে হচ্ছে এই যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের উদ্দেশ্যই হলো নারী, তপশিলি, জাতি, উপজাতি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, অর্থনৈতিকভাবে দুর্বল সমাজের সব শ্রেণীর মানুষের উন্নয়ন নিশ্চিত করা বা সকলকে নিয়ে পথ চলা। সেটাকেই বলা হয় ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? তো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল নীতিই হলো এটা লিভ নো ওয়ান বিহাইন্ড। তো এখানে সঠিক আনসার কি হবে? এখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? শুধুমাত্র ধনীদের, শুধুমাত্র কৃষকদের, সমাজের সকল শ্রেণীর মানুষের উন্নয়নকে বোঝায়। অপশন সি।
নেক্সট হচ্ছে নিচের কোন কমিটি ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, যারা ভিডিওটি দেখছো অবশ্যই পছন্দ হলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ এসবগুলো তৈরি করতে, টাইপ করতে, পিপিটি রেডি করতে প্রচুর টাইম যায়, ঠিক আছে? তো তোমাদের লাইক করতে কিন্তু ভুলো না, অবশ্যই লাইক করে দিও এবং পরবর্তীতে আরও দেখবে ইন্টারেস্টিং ক্লাস তোমরা পেতে থাকবে। আমাদের এই যে জেনারেল নলেজের থেকে আরও যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা ক্লাস পাবে। এটা যেমন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তাছাড়া ইংলিশের ক্লাস কিন্তু চলছে। আরও যেসবগুলো ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আনা হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। এখানে তোমাদের সব রকম কিন্তু সুযোগ সুবিধা তোমরা পাবে, এখানে ভালো ভালো ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, নিজের কোন কমিটি ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এর ভিত্তি স্থাপনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বলো। কোশ্চেন নাম্বার 33 কি হবে? নামটা আমরা এর আগেও শুনেছি। আনসারটা হবে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি। তাহলে কোন কমিটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ভিত্তি স্থাপনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আনসার হবে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি তে আছে আমাদের সঠিক আনসার, ঠিক আছে? নেক্সট, অশোক মেহতা কমিটি এর একটি গুরুত্বপূর্ণ সুপারিশ কি ছিল? আমি তোমাদের আগেই বলে দিয়েছি, 2 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। আর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা কে বলেছে? ত্রিস্তরীয় বলেছে বলবন্ত রায় মেহতা কমিটি। অশোক মেহতা দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা কিন্তু বলেছিল বা সুপারিশ করেছিল। 34-এর আনসার হবে অপশন বি, ঠিক আছে? নেক্সট, 35, নিচের কোনটি গ্রামীণ অবকাঠামো অর্থাৎ রুরাল ইনফ্রাস্ট্রাকচার এর অন্তর্ভুক্ত নয় বলেছে? কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে তুমি খেয়াল করবে। হয়তো এরকম থাকবে যে নিচের কোনটি গ্রামীণ অবকাঠামোর অন্তর্ভুক্ত, তুমি এই পর্যন্ত পড়লে তখন কিন্তু আনসার আলাদা হয়ে যাবে। বাট এখানে দেখতে হবে একটা নয় দিয়েছি, কোনটি অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? অর্থাৎ রুরাল ইনফ্রাস্ট্রাকচারের অন্তর্ভুক্ত নয় কোনটা? গ্রামীণ সড়ক, পানীয় জল, সেচ ব্যবস্থা, শেয়ার বাজার নয়। আনসার হবে অপশন ডি। আর এগুলো সব এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত, ঠিক আছে? গ্রামীণ উন্নয়ন ধারণার সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সম্পর্কিত? শুধুমাত্র কৃষি, শুধুমাত্র শিল্প, নাকি সমন্বিত বাণিজ্যিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন? গ্রামীণ উন্নয়ন ধারণার সঙ্গে কোনটি বেশি সম্পর্কিত? কোশ্চেন নাম্বার 36, এখানে সমন্বিত সামাজিক উন্নয়নের কথা বলা হচ্ছে। সমন্বিত সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 36-এর আনসার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 37, নিম্নলিখিত কোন প্রকল্পটি সরাসরি গ্রামীণ আবাসনের সঙ্গে যুক্ত? গ্রামীণ আবাসন বলেছে, এটা আমরা আগেও পড়ে এসেছি। তাহলে কি হবে? PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, অপশান বি হবে। এটা আমরা আগেই পড়ে এসেছি, তো এখানে আর নতুন করে বলার কিছু নেই। অপশান বি হবে এটার সঠিক অ্যান্সার। যেখানে অ্যাকচুয়ালি কি বলা হয় যে গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারকে পাকা বাড়ি নির্মাণে অ্যাকচুয়ালি সহায়তা করা, এটাই এর মেন উদ্দেশ্য। এবং এটা কিন্তু পূর্বের, আমি যেটা বলেছিলাম, IAY, পূর্বের ইন্দিরা আবাস যোজনার একটা নতুন সংস্করণ, ঠিক আছে? পূর্বের ইন্দিরা আবাস যোজনার একটা নতুন সংস্করণ হচ্ছে PMAYG, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। 38, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। দুটো বিবৃতি দেওয়া হয়েছে, যে গ্রাম সভার সদস্য হন গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার, আর হচ্ছে গ্রাম সভা একটি নির্বাচিত সংস্থা। কোনটা, নিচের কোনটি সঠিক? আচ্ছা, কোনটি সঠিক বলেছে? তাহলে গ্রাম সভা একটি নির্বাচিত সংস্থা, গ্রাম সভা না। নির্বাচিত সংস্থা গ্রাম সভা না, নির্বাচিত সংস্থা কোনটা ছিল? গ্রাম পঞ্চায়েত। গ্রাম সভা নির্বাচিত নয়, সুতরাং এটা ভুল। আর উপরেরটা কি বলছে? গ্রাম সভার গ্রাম সভার সদস্য হন গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমাকে এখানে জানতে চাইছে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে শুধুমাত্র 1 নম্বরটা। তাহলে আনসার হবে অপশন এ, শুধুমাত্র এ, শুধুমাত্র বি, শুধুমাত্র এ, মানে এইটা হচ্ছে সঠিক আনসার, 1-এর দাগেরটা। তো 38-এর আনসার হবে অপশন এ। এই ধরনের প্রশ্নও কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। অন্যান্য পরীক্ষাতেও নতুন মানে যেসব পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে বা যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে 39,
গ্রামীণ উন্নয়নে সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটির প্রধান ভূমিকা কি? সমবায় সমিতি আমরা নাম শুনেছি, বা যেটাকে আমরা বলি ইংরেজিতে কোঅপারেটিভ সোসাইটি এর প্রধান ভূমিকা কি? 39। সমবায় সমিতি কি করে অ্যাকচুয়ালি? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কৃষকদের ঋণ দেওয়া, বা কৃষকদের ঋণ, বীজ, সার, বিপণন ও সংরক্ষণে সহায়তা করে, এবং একটা কি করে যে যৌথ মানে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে এরা। ঠিক আছে? তো এটাই হচ্ছে সমবায় সমিতি। তো এটা অপশন এ তেই আসে, কৃষকদের ঋণ ও বিপণনে সহায়তা করা। নির্বাচন পরিচালনা তো নয়, এর সঙ্গে কোনো আদালতের কোনো যোগাযোগ নেই, করেরও যোগাযোগ নেই। এটা কৃষকদের সঙ্গে যোগাযোগ। কৃষকদের ঋণ ও বিপণনে সহায়তা করা সমবায় সমিতি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40, এবং এটাই আজকের লাস্ট কোয়েশ্চেন। যাওয়ার আগে আরো একবার বলছি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইংলিশের ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। পরবর্তীতে আরো ক্লাস আসবে ইংলিশের, আমাদের জেনারেল নলেজ, এইভাবে কিন্তু ক্লাস তোমরা পেতে থাকবে। অন্যান্য সাবজেক্টও শুরু হবে। নিচের কোনটি গ্রামীণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সূচক? গ্রামীণ উন্নয়নের সামাজিক সূচক অর্থাৎ সোশ্যাল ইন্ডিকেটর, সাক্ষরতার হার, সিমেন্ট উৎপাদন, রপ্তানি, নাকি এসব কিছুই না? সাক্ষরতার হার একটা গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি সকলে বুঝতে পেরেছো, ভালো লেগেছে। এটা আমাদের রুরাল ডেভেলপমেন্টের উপর যতটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হয় ততটা আমরা আলোচনা করলাম। বাকিটা আমরা আলোচনা করব অন্যান্য কোনো একটা টপিক নিয়ে আমরা, বা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা খুব শিগগিরই ফিরছি। সঙ্গে ইংলিশের ক্লাসও কিন্তু থাকছে। ঠিক আছে? তো এখানে শেষ করছি আজকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।